এখন ফ্রেশ হয়ে এসো, তারপর না হয় হাঁ করে চারদিকে তাকিয়ে দেখবে এটা তোমারই বাড়ি। কথা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে ইভান ওর জন্য টেবিল ভর্তি খাবার নিয়ে বসে আছে। এইটুকু সময়ে এত খাবার কোথায় পেলেন? বাহির থেকে আনিয়েছি। যদিও তোমার স্বামী রান্না করতে পারে, কিন্তু তাতে অনেকটা দেরি হয়ে যেত। আর আমার লক্ষ্মী বউটার নিশ্চয়ই কাঁদতে কাঁদতে অনেক খিদে পেয়েছে, তাই দেরি না করে বাহির থেকে আনিয়েছি বলে একটা চেয়ার টেনে কথাকে বসিয়ে দিল। কথা খাচ্ছে আর ইভান এক দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কথার এবার খুব অস্বস্তি লাগছে। ওভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? তোমাকে। যা দেখার পরে দেখবেন, এখন খেতে দিন। ইভান কথার দিকে আরেকটু এগিয়ে এসে বলল। পরে দেখতে দিবে তো? ইভানের কথাই কথা থতমতো খেয়ে বলে। মানে? ইভান ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে বলল, কিছু না, এখন খাওয়া শুরু করো আর আমাকেও খেতে দাও। তো খান, ধরে রেখেছে কে? তুমি তুমি তো আমায় ধরে রেখেছো। এর সাথে কথা বলে কোনো লাভ নেই। এর সব সময় শয়তানি মুডে থাকে। খাটের উপর বসে আছে কথা আর খাটের পাশে বালিশ, আর কথা হাতে নিয়ে অসহায়ের মতো মুখ করে দাঁড়িয়ে আছে ইভান। কারণ একটু আগেই কথা এই বালিশ আর কথা ইভানের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলেছে সোফায় ঘুমাতে। ইভান কাচুমাচু মুখ করে বলে, সোফায় ঘুমাতে হবে? তাড়াতাড়ি যান। একটু খাটে থাকি না, প্রমিস একটুখানি জায়গায় থাকবো। তোমার শরীরে আমার শরীরে একটু স্পর্শ লাগতে দেবো না। এসব কথাই কোনো কাজ হবে না। যা বলেছি তাই করুন। থাকি না একটু খাটে? আপনি সোফায় যাবেন নাকি আমি রুম থেকে বেরিয়ে যাব? না না, আমি সোফাতেই যাচ্ছি। বলে বালিশ কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়ল। কথাও ঠোঁট টিপে একটা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। 30 মিনিট পর ইভান একটু পর পর মাথা উঠিয়ে দেখছে কথা ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, এখন ঘুমিয়েছে। কথার তেমন আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ইভান আস্তে আস্তে পা টিপে টিপে বিছানায় গিয়ে কথার কাঁথার নিচে ঢুকে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইস, বললেই হলো সোফায় ঘুমাও। এমনি বউ থাকতে এতদিনে বউ ছাড়া দেখেছি, তাই বলে এখনো থাকবো নাকি? সাহস কত! আমাকেও নিজের থেকে দূরে রাখতে চায়। ভালোবাসি খুব বউ। কথার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে কথাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাত 2টা, চারদিক নিস্তব্ধ। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝে মাঝে দূরে নিশাচর কুকুরগুলো ডেকে উঠছে। হঠাৎ কর্কশ ধ্বনিতে রাফিয়ার মোবাইলটা বেজে উঠল। প্রথমবার রিং বাজতে বাজতে কেটে গেল। একটু পর আবার বেজে উঠল। রাফিয়া একরাশ বিরক্তি নিয়ে এত রাতে কলদাতাকে হাজারটা গালি দিতে দিতে কলটা রিসিভ করে ওপাশের কণ্ঠস্বর কানে আসতেই দু চোখের ঘুম সব উড়ে গেল। বারান্দার দরজাটা খোলো তাড়াতাড়ি। কার বারান্দার দরজা? এত রাতে কল করে অবশ্যই আমার রুমের বারান্দায় দরজা তোমাকে খুলতে বলবো না। তোমার রুমের বারান্দার দরজা খোলো, গাধি কোথাকার। রাফিয়া ফোনটা রেখে তড়িঘড়ি করে বারান্দার দরজা খুলতে হুড়মুড়িয়ে কবির রাফিয়ার রুমে ঢুকে এলো। কবিরকে এভাবে দেখে অবাক রাফিয়ার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আপনি এত রাতে এভাবে আমার রুমে? রাফিয়াকে আরেক দফা অবাক করে দিয়ে কবির রাফিয়াকে জড়িয়ে ধরল। এবার চমকে ওঠার সাথে সাথে কবিরের স্পর্শে রাফিয়া যেন কেঁপে উঠল। এই প্রথম ওর প্রিয় মানুষটাকে স্পর্শ করেছে, তাও এত গাঢ়ভাবে। রাফিয়া যেন মুহূর্তে মূর্তি বনে গেছে, কথা বলতে ভুলে গেছে। কবির করুণ কণ্ঠে বলে উঠল, বলল, আমার কিছু ভালো লাগছে না রে রাফু। রাফু। কবিরের মুখে নামটা শুনে কেঁপে উঠল রাফিয়া। সাথে সাথে এক প্রশান্তির রক্তস্রোত রাফিয়ার শির দ্বারা বেয়ে নেমে গেল। রাফিয়া কবিরের পিঠে হাত দিয়ে বলল, মন খারাপ লাগছে কথার জন্য। ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কম কিছু তো হলো না ওর জীবনে। সব সময় ওকে ওর অতীত থেকে দূরে রাখতে চেয়েছি। আজ এত বছর পর ওকে আবার অতীতের কাছেই ফিরিয়ে দিতে হলো। ভয় হচ্ছে খুব। আবার খারাপ কিছু হবে না তো? ও সুখী হতে পারবে তো? চিন্তা করবেন না, দেখবেন ও অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। ইভান স্যার ওকে অনেক ভালোবাসে, না হয় এত বছর পরও এভাবে ফিরে আসতো না। কবির রাফিয়াকে ছেড়ে দিয়ে বলল। তোমার কথাই যেন সত্যি হয়। কবির গিয়ে রাফিয়ার বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। এ কি, আপনি এখানে শুয়েছেন কেন? এত রাতে আপনাকে আমার রুমে কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছেন? কবির উঠে বসে রাফিয়ার হাত ধরে বলল, বিয়ে করবে কে আমায়?
কবিরের কথা শুনে রাফিয়া কেঁপে উঠল। এতদিন ধরে ও তো এটাই চাইছিল। অবশেষে আজ ওর এতদিনে স্বপ্ন ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। অতিরিক্ত খুশিতে যা হয় আর কি, খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। কি হলো, কথা বলছো না কেন? আমাকে কি তোমার পছন্দ হয় না? রাফিয়া মাথার উপর নিচ দাঁড়িয়ে হ্যাঁ বলল। কবির উঠে দাঁড়িয়ে বলল, কি, আমাকে তোমার পছন্দ না? রাফিয়া দ্রুত বলল, না না, আপনাকে আমার অনেক পছন্দ। বলেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। রাফিয়ার উত্তর শুনে কবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তাই? তা কবে থেকে পছন্দ? রাফিয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ঠোঁটের কোণে একটা লাজুক হাসি স্পষ্ট। কবির হাত দিয়ে রাফিয়ার দুগাল ধরে মাথাটা উঁচু করে ধরে বলল, ভালোবাসি। সেই বহুল প্রতীক্ষিত শব্দটা। এই কথাটা শোনার জন্যই তো রাফিয়া এতদিন ধরে ছটফট করে গেছে। কিন্তু কখনো ভাবেনি এভাবে হুট করে এই মাঝরাতে এসে ওর কাঙ্ক্ষিত ব্যক্তি ওকে এসে ভালোবাসার কথা জানাবে। খুশিতে রাফিয়ার দু চোখ বেয়ে পানি পড়ছে। রাফিয়া হুট করেই কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কবির একটা মুচকি হাসি দিয়ে বলল, শুধু ভালোবাসলেই হবে না, এখন আমার বউ হওয়ার জন্য প্রস্তুত হও। রাফিয়া কবিরের বুকে মুখ লুকিয়ে বলল, হুম। আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়েছে, কেউ দেখে ফেললে আবার কোনো সমস্যা হবে। সকালে ঘুম থেকে উঠে কথা পাশ ফিরে দেখে ইভান নেই। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে দেখে দরজা খোলা। তার মানে ওয়াশরুমেও নেই। কথার স্পষ্ট মনে আছে কাল রাতে ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিল। কাল রাতে ইভান যখন খাটে এসে শুয়েছিল তখনই কথা টের পেয়েছিল, কিন্তু কিছুই বলেনি। ইভান যেভাবে ওকে ওর ঘুমানোর সুযোগ নিয়ে লুকিয়ে অনুভব করছিল, তেমনিও লুকিয়ে ইভানকে অনুভব করছিল। সোফায় তাকিয়ে দেখলো ওখানেও ইভান নেই। তাহলে ইভান কোথায়? কথা চট জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে ইভান রান্নাঘরে রান্না করছে। রান্না বলতে একটা ডিমের সাথে বিশাল আকারে যুদ্ধ করছে। কথাকে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, গুড মর্নিং বউ, উঠে গেছো? গুড মর্নিং। কি করছেন? দেখছো না রান্না করছি তোমার জন্য। এটা রান্না না যুদ্ধ? ডিম যুদ্ধ। তুমি বুঝবা না, আমি এভাবেই ডিম ভাঙি, বিদেশি স্টাইল। বলে আবার ডিম যুদ্ধে লেগে পড়ল। অনেকক্ষণ ছুরি দিয়ে ডিম কাটার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ছুরির পশ্চাৎ দেশ দিয়ে ডিমের উপর মারল। একবারের সাথে সাথে ডিম ফেটে ছিটকে উঠল ইভানের মুখে। ইভান চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। এদিকে কথা হেসে গড়াগড়ি খাচ্ছে। কথা ইভানের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখি সরুন, আমি করছি। না না, তুমি যাও, আমি করছি। কথা একটা গামলার দিকে তাকিয়ে বলল। এটা কি করেছেন? ইভান একটা মেকি হাসি দিয়ে বলল। হাঁটা গুলোচ্ছি। কথা একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখানে আটার মধ্যে পানি দিয়েছেন নাকি পানির মধ্যে আটা দিয়েছেন? মানে? মানে কিছু না, আপনি সরুন, আমি দেখছি। বলে ইভানকে সরিয়ে দিল। কথা আজ করছে আর ওর পেছনে চুলগুলো সামনে চলে আসছে। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে। ইভান গিয়ে পিছন থেকে দুহাত দিয়ে কথা চুলগুলো উঁচু করে ধরল। কথা কাজ করতে যেদিকে যেদিকে যাচ্ছে ইভানও কথার সাথে ওর চুল ধরে সেদিকে সেদিকে যাচ্ছে। আমার ব্যাগে হেয়ার ব্যান্ড আছে, এনে দিন তো একটু। না। কথা হাত দুটো ধুয়ে বলল, আচ্ছা চুল ছাড়ুন, আমি হাত খোপা করছি। না, কি না না না? এভাবে থাকুক না, আমার এভাবেই ভালো লাগছে গো। কথাও আর কিছু বলল না, কারণ ওরও এভাবে ভালো লাগছে। কথা কাজ করছে আর ইভান ওর চুল ধরে সুন্দর ওর পিছু পিছু ঘুরঘুর করছে। ব্যাপারটা দেখতেও যেমন সুন্দর তেমনি মনেরও প্রশান্তি। সকালের খাবার খেয়ে কথা আর ইভান বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। কথা রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এখান থেকে ভার্সিটিটা বেশ দূরে। ইভান কথার সামনে এসে ওর গাড়িটা দাঁড় করালো। গাড়িতে উঠে বসো। আর আপনি চলে যান, আমি রিক্সায় যাব। গাড়িতে উঠে বসো। বললাম তো আমি রিক্সায় চলে আসবো, আপনি চলে যান। কথা দেখো, আমায় রাগিও না। বাড়িতে সবটা তোমার কথা মেনে চলি বলে বাইরেও এমন করব তা কিন্তু নয়। গাড়িতে উঠো তাড়াতাড়ি। আপনার সাথে এক গাড়িতে ভার্সিটিতে গেলে সবাই কি বলবে? স্বামী আমি তোমার, না আমি তোমার প্রেমিক, আর না অচেনা কোনো পুরুষ। এখানে ভাবাভাবির কি আছে? গাড়িতে উঠবে নাকি কোলে করে তুলতে হবে? কথা বেশ ভালোই জানে এর সাথে তর্ক করে লাভ নেই। এই ছেলে একবার যা বলেছে তাই করবে। তাই কথা আর তর্ক না করে গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে নিল। ইভান একটা বড় নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোমাকে কি সব পারতে হবে কথা?
কথা বুড়ুকুচকে বলল। মানে? মানে এই যে সিট বেল্টটা কত সুন্দর করে বেঁধে নিলে, এটা না জানলেও তো পারতে। নাটক সিনেমার মতো তুমি সিট বেল্টে বাঁধতে পারতে না? আমি সিট বেল্টে বাঁধার নাম করে একদম তোমার কাছাকাছি চলে আসতাম, তুমি লজ্জা আর ভয়ে চোখ বন্ধ করে নিতে। উফ, কি রোমান্টিক পরিবেশ। তবু এই অজুহাতে একটু তোমার কাছাকাছি যেতাম, এমনিতে তো একদম তোমার কাছাকাছি যেতে দাও না। কথা আর ইভানের কথার কোনো উত্তর না দিয়ে ঠোঁট টিপে একটা হাসি দিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। রাতে কথা বিছানায় শুয়ে আছে, পাশে ইভানের শোয়ার মতো যথেষ্ট জায়গা রেখেছে, কিন্তু ইভান সে একবার সেই জায়গার দিকে তাকিয়ে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। কথা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, না ইভান আসছে না। এই ছেলের সমস্যা কি? কাল তো সুন্দর ওর ঘুমানোর সুযোগ নিয়ে ওর কাছে এসে ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। আজ ওর জন্য বিছানায় জায়গা রেখেছে, তা দেখেও ও গিয়ে সোফায় শুয়ে পড়ল। এখন কথা একটা মেয়ে হয়ে কি ইভানকে বলবে? আপনি আমার কাছে আসুন, জড়িয়ে ধরুন। আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব ইচ্ছে করছে। আপনাকে আমার কাছে চাই। একটা মেয়ে হয়ে একটা ছেলে কি এইসব বলা যায়? কথার বুঝি লজ্জা নেই? আর এই ছেলে কি কিচ্ছু বুঝে না? না, ইভান এখনো হাসছে না। এবার বিরক্ত হয়ে কথা উঠে বসলো। এই, আপনার সমস্যা কি? ইভান এদিক ওদিক তাকিয়ে বলল। জি, আমাকে কিছু বলছো? এই রুমে আমি আপনি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি আছে বলে তো আমার মনে হয় না। আমার আবার সমস্যা কি হবে? বিছানায় এত জায়গা থাকতে আপনি সোফায় শুইতেছেন কেন? তুমি তো কাল বলেছিলে। কাল বলেছিলাম, আজ তো বলিনি। বিছানায় আসুন। ইভান চোখ বড় বড় করে বলল। তুমি আমাকে বিছানায় আসতে বলছো? তোমার শরীর ঠিক আছে তো? জ্বর টর আসেনি তো? আমি ঘুমালে তো সুন্দর বিছানায় এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারেন, আর এখন সোফায় গিয়ে শুয়ে আছেন, নাটকবাজ পুরুষ একটা। ইভান থতমতো খেয়ে বলে। কাল তুমি দেখে নিয়েছিলে? এখন কথা না বাড়িয়ে বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়ুন। কেটে গেল কয়েকটি দিন। এই কয়দিন কথার অনিচ্ছা সত্ত্বেও ইভান ওকে সাথে নিয়ে ভার্সিটিতে গিয়েছে, আবার এসেছে। এছাড়াও ভার্সিটিতে বসে কথার প্রতি ইভানের কেয়ারগুলো নজর কেড়েছে অনেকেরই, বাদ যায়নি শিলা ম্যামেরও। প্রতিদিনের মতো আজও শিলা ম্যাম ক্লাসে এসেছে কথাদের ক্লাস নিতে। সামনেই কথাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে, অন্তত আমার বিষয়ে। আমি বা তোমরা সবাই তো আর এক না যে বিবাহিত স্যারদের সাথে ঘুরে ঘুরে খাতায় উঠাবো বা দেব। কথাটি যে শিলা ম্যাম কাকে বলেছে তা বুঝতে ক্লাসের কারোরই বাকি নেই। সবাই কথার দিকে তাকিয়ে বাজেভাবে হাসছে। রাফিয়া রেগে কিছু বলার জন্য দাঁড়াতে গেলে ও কথা ওর হাত টেনে বসিয়ে দিয়েছে, আর কিছু বলতেও বারণ করেছে। তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা খাতায় নাম্বারের আশায় স্যারদের বিছানা গরম করতেও দুবার ভাবে না। যাই হোক, এই বিষয়ে তোমাদের আমি কিছুই বলতে চাই না। আমার থেকে ভালো তোমরাই জানো। ঘৃণায় আর লজ্জায় কথার চোখ বন্ধ হয়ে আসছে। উত্তর দিলেও অনেক কিছুই বলতে পারে, কিন্তু চুপ করে আছে, কারণ ও এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। আজকাল যারা অন্যায় করে তাদের কিছু হয় না, আর যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের বেয়াদব বলে আখ্যায়িত করে। ও চায় এখন ওকেও সবাই বেয়াদব বলে আখ্যায়িত করুক, তাই চুপ করে আছে। আর যেটা সত্যি সেটা আকাশের তারার মতো জল করবে, কেউ চাইলেও মুছে ফেলতে পারবে না। ওর আর ইভানের বিয়েটাও তেমনি আকাশের তারার মতো সত্যি, কেউ চাইলেও সেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর সেই সত্যিটা একদিন না একদিন নিজ থেকেই সামনে আসবে। তার জন্য কথাকে চিল্লিয়ে বেয়াদব হয়ে বলতে হবে না। শিলা ম্যামের পরে ক্লাসে ইভানের। শিলা ম্যাম ক্লাস থেকে বেরিয়ে যেতেই ইভান ক্লাসে ঢুকেছে। পুরো ক্লাস কথা ইভানের দিকে একবারও তাকায়নি। ক্লাসের মধ্যে রাফিয়ার সাথে একবারও কথা বলতে বা হাসতে দেখেনি। একদম চুপচাপ মলিন মুখ নিয়ে বসে আছে কথা। কথার মলিন মুখটার দিকে ইভানের যতবার নজর যাচ্ছে ততবার ওর মলিন মুখটা যেন ইভানের কলিজায় আঘাত করছে। ইভানের ক্লাসে কোনো মনোযোগ নেই, ক্লাস করাতেও ইচ্ছে করছে না। আজ শুধু জানতে ইচ্ছে করছে কথার কি হয়েছে, ওর মন খারাপ কেন। এক পর্যায়ে ইভান অধৈর্য হয়ে কথার সামনে গিয়ে জিজ্ঞেস করেই ফেলল। কি হয়েছে? কই কিছু না তো। মন খারাপ কেন? কথা জোরপূর্বক মুখে একটা হাসি এনে বলল। তেমন কিছু না। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। রাফিয়া, কথার কি হয়েছে? রাফিয়া কথার বারবার কিছু না বলার জন্য ইরা করলেও রাফিয়া গড়গড় করে সবটা বলে দিল। আর ইতিমধ্যে কথার সাথে ইভানের এমন কথোপকথন শুনে পুরো ক্লাসেও কানাকানি শুরু হয়ে গিয়েছে। সবটা শুনে ইভানের মেজাজ তুঙ্গে। এমনিতেই এই ইভান আর আগের ইভান নেই,
ইভানের রাগটা প্রচণ্ড, তবুও নিজের রাগটা কন্ট্রোলে রাখে শুধুমাত্র কথার জন্য। আর সেই কথাকে কিনা কেউ এত বাজে বাজে কথা শুনিয়েছে, ভাবতেই রাগে ইভানের মাথা ফেটে যাচ্ছে। সাইলেন্ট প্লিজ। ইভানের এক ধমকানিতে পুরো ক্লাস চুপ হয়ে গেছে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কেউ একজনকে কল করে শুধু এইটুকু বলেছে, শিলা ম্যামকে আমার ক্লাসে পাঠিয়ে দাও। শিলা ম্যাম আসতেই ইভান গর্জে উঠল। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। কথাটিকে এই ভয়টাই পাচ্ছিল, তাই ইভানকে কিছু বলতে চায়নি, কিন্তু রাফিয়া দিল গন্ডগোলটা বাঁধিয়ে। আপনি কথাকে কি বলেছেন? আপনি সাধারণ একজন স্টুডেন্টের জন্য আমার সাথে এমন ব্যবহার করছেন? করছি। আপনি কি বলেছেন কথাকে? ও নাম্বারের জন্য স্যারদের সাথে ঘোরে, ও নাম্বারের জন্য স্যারদের বিছানা গরম করে। শিলা ম্যাম আমতামতা করে বলল, দেখুন, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। করছি, কারণ আপনি আমার ওয়াইফকে অপমান করেছেন, আর আমার ওয়াইফকে অপমান করাটাই আমাকে অপমান করা। ওয়াইফ কথাটা শুনে পুরো ক্লাস চমকে উঠল, সাথে শিলা ম্যামও। ওনার চোখ দুটো অবাকের দরুন অসম্ভব রকমের বড় হয়ে গেছে, মনে হচ্ছে কঠোর থেকে বেরিয়ে আসবে।